হ্যালো স্টুডেন্টস, ইকরা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আরো একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এর আগের ক্লাসগুলোতে হচ্ছে আমরা একাদশ অধ্যায় অর্থাৎ চলতরিৎ পড়েছি। আশা করি তোমরা সেই অধ্যায়টি ভালো করে পড়েছো। আজকে আমরা যে অধ্যায়টা পড়বো এর পরের অধ্যায়, দ্বাদশ অধ্যায়, যার নাম হচ্ছে তড়িতের চুম্বক ক্রিয়া। এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। আগের অধ্যায়ে আমরা দেখেছি হচ্ছে তড়িৎ সম্পর্কে জেনেছি, স্থির তড়িৎ সম্পর্কে জেনেছি, চলতড়িৎ সম্পর্কে জেনেছি। এই অধ্যায়টা হচ্ছে আমার তড়িতেরই পড়াশোনা, বাট তড়িতের চুম্বক ক্রিয়া। একটা তড়িৎ যখন একটা তারের ভেতর দিয়ে আমার কারেন্ট যায়, তখন সেটার মধ্যে চুম্বকের কিছু বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটার মধ্যে। ওইটা নিয়েই হচ্ছে আমাদের পড়াশোনা, ঠিক আছে? তাহলে এইটা জানার আগে আমাকে জানতে হবে চুম্বক জিনিসটা কি, চুম্বক পদার্থটা কি। তোমরা দেখো, আমি বলছি চুম্বক পদার্থ, ঠিক আছে? অর্থাৎ চুম্বক নিজেও একটা পদার্থ। লোহা হতে পারে, কাঠ, পানি, এগুলা যেমন পদার্থ, চুম্বকও একটা পদার্থ। কিন্তু সব পদার্থকে আমি চুম্বক বলতে পারবো না। আর চুম্বক পদার্থ হতে হলে একটা বস্তুর দুইটা বৈশিষ্ট্য থাকতে হয়, ঠিক আছে? প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে, দুইটা বৈশিষ্ট্য দরকার চুম্বক হতে হলে। প্রথমটাকে বলি আমরা আকর্ষণ। একটা চুম্বক পদার্থকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা থাকতে হবে। এখন এই আকর্ষণ বা বিকর্ষণটা করবে কাকে? সবাইকে তো আকর্ষণ করা যাবে না, ঠিক আছে? এর উপর ডিপেন্ড করে আবার ওই যাকে আকর্ষণ করবে সেই পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলে হচ্ছে চুম্বক পদার্থ, আরেকটা হচ্ছে অচুম্বক পদার্থ। অর্থাৎ চুম্বকের আকর্ষণ বিকর্ষণের উপর নির্ভর করে পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে চুম্বক পদার্থ, যাদেরকে চুম্বক আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, তাদেরকে আমরা চুম্বক পদার্থ বলবো। একটু চিন্তা করো তো, কি কি হতে পারে চুম্বক পদার্থ? হতে পারে লোহা, অ্যালুমিনিয়াম, কপার, যে কোনো ধাতু, ঠিক আছে? এগুলা কিন্তু চুম্বক পদার্থ। কারণ কি, চুম্বক হচ্ছে ওই পদার্থগুলোকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, ঠিক আছে? আর অচুম্বক পদার্থ কারা? অচুম্বক পদার্থ হচ্ছে তারা চুম্বক যাদেরকে না আকর্ষণ করবে না বিকর্ষণ করবে। অর্থাৎ চুম্বক ওই পদার্থকে কোনো আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে না। এটা হতে পারে কারা? তাহলে কাঠ, কাঁচ, বা হচ্ছে আর কি হতে পারে, কাপড়, ঠিক আছে? এই পদার্থগুলো আমরা আশা করি তোমরা হচ্ছে তোমাদের নর্মাল লাইফে এগুলো হচ্ছে এক্সপেরিয়েন্স করছো, যে কাপড়কে কখনো আমার চুম্বক আকর্ষণ করবে না, বা কাঠকে কখনো চুম্বক আকর্ষণ করে না, কারণ ওইগুলো হচ্ছে অচুম্বক পদার্থ। আর চুম্বক পদার্থ হচ্ছে তারা যাদেরকে আমার চুম্বক আকর্ষণ করে। তাহলে এইটা হচ্ছে একটা চুম্বক পদার্থের প্রথম বৈশিষ্ট্য। একটা পদার্থকে চুম্বক হতে হলে এই বৈশিষ্ট্যটা অবশ্যই থাকতে হবে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দিকদর্শিতা, ঠিক আছে? দিকদর্শিতা। দিকদর্শিতা বলতে বোঝাচ্ছে আমি দিক, যে একটা চুম্বকের নির্দিষ্ট দুইটা দিক থাকতে হবে, ঠিক আছে? আমরা জানি, আমরা ছোটবেলা থেকেই আমরা আসলে এই জিনিসটা জেনে আসছি যে একটা চুম্বক পদার্থের দুইটা দিক থাকে। একটাকে বলা হয় নর্থ পোল, একটাকে বলা হয় সাউথ পোল, উত্তর মেরু, দক্ষিণ মেরু, ঠিক আছে? তাহলে চুম্বকের বা চুম্বক পদার্থের কিন্তু দিকদর্শিতা থাকতে হবে, অর্থাৎ দুইটা দিক থাকতে হবে, দুইটা প্রান্ত থাকতে হবে, ঠিক আছে? এখন আমরা জানি নর্থ পোলকে কিন্তু আরেকটা নর্থ পোল কি করবে বলতো? আমি যদি আরেকটা চুম্বক এখানে নিয়ে আসি যার এই প্রান্তটা নর্থ পোল, তাহলে এই নর্থ পোলকে কি করবে? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? অবশ্যই বিকর্ষণ করবে। আমরা জানি যে সমধর্মী চার্জ এবং সমধর্মী মেরু, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে সমধর্মী চার্জ এবং চুম্বক পদার্থের ক্ষেত্রে সমধর্মী মেরু একে অপরকে বিকর্ষণ করে, ঠিক আছে? তাহলে যেহেতু নর্থ পোলের সামনে নর্থ পোল আনলাম, তাহলে কিন্তু একে অপরকে বিকর্ষণ করবে। কিন্তু চিন্তা করো, এটাকে যদি ধরে আমি এখানে আনতাম, যে ধরো এটাই আমার নর্থ পোলটা, তাহলে কিন্তু নর্থ পোলটা সাউথ পোলটা, অর্থাৎ সাউথ পোলটা নর্থ পোলটাকে আকর্ষণ করতো, কারণ বিপরীত ধর্মী মেরু একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে? আচ্ছা, আরো একটা জিনিস আমি বলতে চাই এখানে। আমরা অনেকে চিন্তা করি যে আমি যদি এই চুম্বকটাকে এখান থেকে দুই ভাগ করে দিই, আমি যদি একটা চুম্বককে এখান থেকে দুই ভাগ করে দিই, তাহলে হয়তো আমি দুইটা চুম্বক পাবো
যার এটা হবে নর্থ পোল, এটা হবে সাউথ পোল। আমরা অনেকেই এই চিন্তাটা করি যে আমি নর্থ পোলটাকে ভেঙে এক পাশে আনবো আর সাউথ পোলটাকে ভেঙে আরেকটা বানাবো আমি। এটা পসিবল না। কারণ কি? কারণ হচ্ছে চুম্বক হচ্ছে একটা দ্বিমেরু পদার্থ, দ্বিমেরু বা ডাইপোল পদার্থ, ঠিক আছে? এর সব সময় দুইটা মেরু থাকতেই হবে। চিন্তা করো, তুমি যখন এই চুম্বকটাকে ভেঙে দুইটা চুম্বক বানাবা, তখন ওই দুইটা চুম্বকেরও দুইটা মেরু থাকবে। ওই দুইটা চুম্বকেরও এটা নর্থ পোল, এটা সাউথ পোল হবে, ঠিক আছে? এটা নর্থ পোল, এটা সাউথ পোল, ঠিক আছে? সুতরাং এই পৃথিবীতে এমন কোন বস্তু এখন আবিষ্কার হয়নি যার শুধুমাত্র একটা প্রান্ত আছে, শুধুমাত্র নর্থ পোল আছে বা শুধুমাত্র সাউথ পোল আছে। এরকম বস্তুর আবিষ্কার এখন এই পৃথিবীতে হয়নি, যদিও হচ্ছে আমাদের বিজ্ঞানীরা বর্তমান সময়ে এরকম বস্তুর হচ্ছে সন্ধান পেয়েছে, এরকম শুনতে পাচ্ছি, ঠিক আছে? এখন পর্যন্ত যদিও আমরা এরকম কোন বস্তু দেখি না প্রকৃতিতে। সকল চুম্বক পদার্থের দুই প্রান্ত থাকতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে বলি, হ্যাঁ, চুম্বক পদার্থ যে একে অপরকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, এই বিষয়টা যে বলি, এই বিষয়টাকে প্রকাশ করা হয় কি দিয়ে জানো? এটাকে প্রকাশ করা হয় বলরেখা দিয়ে। হ্যাঁ, তোমাদেরকে একটু বোঝাই। ধরো এখানে তুমি একটা চুম্বকের নর্থ পোলকে আনলা, একটা চুম্বকের নর্থ পোলকে তুমি এখানে আনছো, তাহলে আমরা কিন্তু জানি এই নর্থ পোলটাকে কি করবে? অবশ্যই বিকর্ষণ করবে, কারণ মানে একই রকম মেরু একে অপরকে বিকর্ষণ করে, ঠিক আছে? তাহলে এই নর্থ পোলটা কিন্তু এই নর্থ পোলটাকে অবশ্যই বিকর্ষণ করবে, বাট এই সাউথ পোলটা কিন্তু এই নর্থ পোলটাকে আকর্ষণ করবে, ঠিক আছে? তাহলে আমি এই আকর্ষণ বিকর্ষণটা এটাকে যদি চিত্রের মাধ্যমে দেখাতে চাই যে আসলে আকর্ষণটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, বা এই বিষয়টাকে যদি আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এইভাবে আঁকি। হ্যাঁ, দেখো তোমাদের আমি আঁকছি আগে, তারপর বোঝাচ্ছি। দেখো, আশা করি তোমরা বইটয়ে এই বিষয়টা দেখেছো এরকম করে আঁকতে। এই লাইনগুলোকে বলা হয় বলরেখা, ফোর্স লাইন, ঠিক আছে? বলরেখা। দেখো আমি বলেছি এই নর্থ পোলটা কিন্তু এই নর্থ পোলটাকে বিকর্ষণ করবে, অর্থাৎ এই নর্থ পোলটা কিন্তু দেখো আসলে এটা এইভাবে আঁকছি, এই নর্থ পোলটাকে এইভাবে দূরে ঠেলে দিতে চাবে, এই নর্থ পোলটা কিন্তু এই নর্থ পোলটাকে এইভাবে দূরে ঠেলে দিতে চাবে। দেখো আমার বলরেখা লাইনও কিন্তু তাই বলছে যে এই নর্থ পোলটাকে দূরে সরিয়ে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু বলরেখা যত এদিক যাবে, চিন্তা করো, তখন কিন্তু এই নর্থ পোলটা আবার এই সাউথ পোলের দিকে আকর্ষণ অনুভব করবে। দেখো এটা হচ্ছে আকর্ষণ অনুভব করছে, যে মানে আমি বলতে চাচ্ছি এই নর্থ পোল থেকে বলরেখাগুলো বের হয়ে যাচ্ছে, তাহলে বের হয়ে যাওয়ার সময় কিন্তু সে দেখো ওই দিকে তাকে একটা বল প্রয়োগ করছে, নর্থ পোলটাকে ওই দিকে বল প্রয়োগ করছে। হ্যাঁ, তাহলে এই যে চিত্রে কিন্তু সবগুলা হচ্ছে ওই দিকে বল প্রয়োগ করছে, সবগুলা হচ্ছে যাওয়ার সময় ওই দিকে বল প্রয়োগ করছে। তাহলে এই নর্থ পোলটা কিন্তু বাইরের দিকে একটা বল অনুভব করবে এই নর্থ পোলের জন্য, কিন্তু এই সাউথ পোলটার ক্ষেত্রে কিন্তু কথা ভিন্ন। দেখো এই বলরেখাটা এই দিক থেকে যাওয়ার সময় এই দিকে যাচ্ছে, অর্থাৎ এই বলরেখাটা কিন্তু এখন দেখাচ্ছে এই দিকে, ঠিক আছে? সবাই কিন্তু এই দিকে বল প্রয়োগ করছে, অর্থাৎ এই নর্থ পোলটা কিন্তু এই সাউথ পোলের দিকে একটা বল অনুভব করবে, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা হচ্ছে বলরেখা দিয়ে প্রকাশ করি, অর্থাৎ হচ্ছে কোন একটা চুম্বকের অপর একটা চুম্বক পদার্থকে বা অপর একটা চুম্বক পদার্থকে আকর্ষণ বা বিকর্ষণ করাটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকেই বলরেখা বলে, চুম্বক বলরেখা, ঠিক আছে? তাহলে এইটা, এবং এই যে চুম্বকের যে চুম্বক বলরেখা থাকে, এই কথাটা বা এই বিষয়টা হচ্ছে আমাদের ওয়েরস্টেড নামে একজন খুবই বিখ্যাত সায়েন্টিস্ট ছিল। এই চুম্বক ক্রিয়া বা তড়িতের চুম্বক ক্রিয়া যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাতে ওনার অবদান অনেক বেশি, ঠিক আছে? এই ওয়েরস্টেড প্রায় হচ্ছে কত সালে, 1820 সালে এই বিষয়টা আবিষ্কার করেন যে আমাদের বলরেখাগুলো যে এটা অলওয়েজ নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলের দিকে যাবে, অলওয়েজ নর্থ পোল থেকে বা উত্তর মেরু থেকে বের হয়ে সাউথ পোল বা দক্ষিণ মেরুর দিকে যাবে। এটা ওয়েরস্টেড আমাদের 1820 সালে বলে গিয়েছে, ঠিক আছে? তাহলে এই বিষয়টাও কিন্তু আমাদের জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা ছিল আমার মোটামুটি চুম্বকের কথাবার্তা। আশা করি হচ্ছে চুম্বক নিয়ে তোমাদের আর ঝামেলা নেই। এখন আমরা বলবো যে তড়িতের চুম্বক ক্রিয়া। এই যে আমরা দেখলাম চুম্বক যে বল প্রয়োগ করছে, চুম্বকের যে এক মেরু থেকে অন্য মেরুতে আমার বলরেখা যাচ্ছে, তড়িতের ক্ষেত্রেও হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে, কারণ আমরা বললাম তড়িতের চুম্বক ক্রিয়া। হ্যাঁ, তড়িৎ আমার চুম্বকের মতো হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই তড়িতেরও এইরকম বৈশিষ্ট্যগুলো থাকবে।
তাহলে আমরা আসলে বিষয়টা দেখে ফেলি তড়িতের এই বিষয়টা কি হয়, কিভাবে হয়। যখন আমরা হচ্ছে একটা পরিবাহী আঁকি, একটা পরিবাহী আঁকি আমরা, আর আমরা বলে দেই পরিবাহী এইভাবে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই প্রান্ত থেকে ওই প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, তখন এই বিদ্যুৎ প্রবাহটা মানে কি? আমরা জানি বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে খুবই দ্রুত বেগে ইলেকট্রনের প্রবাহ, তাই না? খুবই দ্রুত বেগে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ বা নেগেটিভ আদানের প্রবাহ। আমরা জানি এই নেগেটিভ আদানের পরিমাণটাও কিন্তু আমরা জানি, হ্যাঁ, -1.6 × 10⁻19 কুলম্ব, এই পরিমাণটা কিন্তু আমরা জানি, তাই না? ইলেকট্রনের চার্জের পরিমাণ এটা। তাহলে এই চার্জটা হচ্ছে আমার এই তারের ভেতর দিয়ে খুব দ্রুত বেগে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটাই তো আমার বিদ্যুৎ প্রবাহ, তাই না? আচ্ছা, তাহলে এই যে আমার ইলেকট্রন গুলো যাচ্ছে এত বেগে, এই ইলেকট্রন গুলো যাওয়ার ফলে আমার বিদ্যুৎ প্রবাহ তো হচ্ছেই, এবং এই বিদ্যুৎ প্রবাহের সাথে সাথে এই তড়িতের এই তারের চারিপাশে, হ্যাঁ, আমি যদি এইভাবে আঁকি, এই তারের চারিপাশে, এই যে এই তারের চারিপাশে হচ্ছে আমি এটা বলরেখা এঁকেছি। হ্যাঁ, এই তারের চারিপাশে এইরকম গোল গোল বলরেখা দেখা যায় বা চুম্বক ক্ষেত্র দেখা যায়, চুম্বকের ক্ষেত্র দেখা যায়। যে এই তারের আশেপাশে যদি আমি এখন একটা চুম্বক আনি, তাহলে সে কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করবে। বা আমি যদি একটা চুম্বক পদার্থ আনি, অর্থাৎ একটা লোহা আনি বা অ্যালুমিনিয়ামের একটা টুকরা আনি, তাহলে সেটা কিন্তু এখানে বল অনুভব করবে। দেখো, নরমাল তার কিন্তু কোনো বল প্রয়োগ করবে না, নরমাল তার হচ্ছে একটা লোহাকে কোনোদিনও আকর্ষণ বা বিকর্ষণ করবে না। কিন্তু এই তারের ভেতর দিয়ে যখন ইলেকট্রন যাওয়া শুরু করবে, তখন এই তারটা হচ্ছে চুম্বকের মতো আচরণ করা শুরু করে। এই তারের চারিপাশে তখন চুম্বক ক্ষেত্র মানে চুম্বক ক্ষেত্রের উদ্ভব ঘটে, চুম্বক ক্ষেত্র ক্রিয়েট হওয়া শুরু করে। তখন এই তারটা, যে তারটা কিন্তু এতক্ষণ কোনো লোহাকে বা কোনো ওই টাইপের বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করছিল না, শুধুমাত্র এই তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে এখন কিন্তু এই তারটা আমার লোহাকে বা অন্য একটা চুম্বককে আকর্ষণ বিকর্ষণ করবে, ঠিক আছে? এটাকেই তো আমরা বলি তড়িতের চুম্বক ক্রিয়া। তড়িৎ প্রবাহের ফলে চুম্বকের ক্রিয়া ক্রিয়েট হলো এখানে, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে এই যে আমরা দেখেছি নর্থ পোল সাউথ পোল, ঠিক আছে, যে আমাদের চুম্বক ক্ষেত্রের নির্দিষ্ট দিক থাকে। তাহলে এই তারের ভেতর দিয়ে তড়িৎ গেলে ওইটার জন্য তো একটা চুম্বকই হচ্ছে মূলত, তাই না? চুম্বকের মতোই একটা বস্তু উদ্ভব হচ্ছে, তাহলে ওইটারও কিন্তু একটা দিক থাকবে। কারণ আমরা বলেছি চুম্বক হতে হলে তার দিকদর্শিতা থাকতে হবে। তাহলে এটাকে আবার দুই ভাগে প্রকাশ করা হয়, যে ধরো এটা একটা তার এবং এইটা একটা তার। হ্যাঁ, আমার কালি চলে যাচ্ছে কেন আজকে? এই বস্তুটা বুঝতে হলে তোমাদেরকে জানতে হবে ডান হাতি নিয়ম বা রাইট হ্যান্ড থাম্ব রুল। রাইট হ্যান্ড থাম্ব রুল, হ্যাঁ, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। ডান হাতটা নিতে হবে তোমাকে। দেখো এই যে ডান হাত, তাই তো? আর ডান হাত দিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে তড়িৎ প্রবাহ কোন দিকে হলে আমার চুম্বক ক্ষেত্রটা কোন দিকে হয়। হ্যাঁ, চুম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে, আবার হচ্ছে তড়িৎ প্রবাহের উপর ডিপেন্ড করে আমার চুম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে, এটা আমরা বুঝি হচ্ছে আমাদের ডান হাত দিয়ে। এটাকে ডান হাতের নিয়ম বলে বা রাইট হ্যান্ড থাম্ব রুল। এই যে থাম্ব মানে হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, ঠিক আছে? দেখো এই যে তারটার ভেতর দিয়ে আমার ইলেকট্রনের প্রবাহ বা তড়িৎ প্রবাহ যেই দিকে হবে, ওই দিকে আমি আমার বৃদ্ধাঙ্গুলিটা রাখবো। এই যে দেখো, আমি বৃদ্ধাঙ্গুলিটা রাখলাম। বৃদ্ধাঙ্গুলি রাখার পর আমার বাকি আঙ্গুলগুলো হচ্ছে যেই দিক প্রকাশ করবে, ওইটাই হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের দিক বা চুম্বক বলরেখার দিক। একটু বুঝো, এই যে দেখো এই তারের ভেতর দিয়ে কিন্তু ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বা বিদ্যুৎ প্রবাহ হচ্ছে উপরের দিকে। তাহলে অ্যাজ আই সেড, আমাকে থাম রাখতে হবে উপরের দিকে। এই যে রাখলাম থাম উপরের দিকে। হ্যাঁ, থাম উপরে রাখার পরে আমার বাকি আঙ্গুলগুলো যে দিকটা প্রকাশ করবে, ওইটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে এই যে তারের ক্ষেত্রে আমার চুম্বক ক্ষেত্র কোন দিকে? এই যে দেখো এইভাবে, এইভাবে ঘুরছে আমার, এইভাবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমার এই তারের চারপাশে চুম্বক ক্ষেত্র আবিষ্কার হচ্ছে। বুঝতে পারছো? তাহলে আবারও চিন্তা করো, এই তারের জন্য কিন্তু বিদ্যুৎ প্রবাহ নিচের দিকে। অনেকে ভাবো তাহলে এই হাত দিয়ে করি। হ্যাঁ,
এটা কিন্তু ডান হাত না, এটা বাঁ হাত। এটা দিয়ে করলে কিন্তু আমার হিসাব ভুল হয়ে যাবে। দেখো আমি যদি এই হাত দিয়ে করি তাহলে কিন্তু আমার বাকি আঙ্গুলগুলো হচ্ছে এইটা প্রকাশ করছে যে তার চুম্বক ক্ষেত্র এইভাবে, তাই না? এই যে বাকি আঙ্গুলগুলো এটা প্রকাশ করছে, এটা কিন্তু ভুল। হ্যাঁ, এটারও তো হচ্ছে আমার এইভাবে ঘুরছে, তাহলে এটারও যদি এইভাবে ঘুরে তাহলে তো ভুল, তাই না? তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে আমার হাতটা হচ্ছে ঘুরাতে হবে। চিন্তা করে এই যে ঘুরালাম, ঠিক আছে, এই যে ঘুরালাম, তাহলে বিদ্যুৎ প্রবাহের দিকে আমি আমার থামটা রাখলাম বা বৃদ্ধাঙ্গুলিটা রাখলাম, তাহলে আমার বাকি আঙ্গুলগুলো কিন্তু হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক প্রকাশ করছে। এই যে দেখো চুম্বক ক্ষেত্রের দিক, তাহলে এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রটা কিন্তু এইভাবে, ঠিক আছে, এইভাবে তোমাদের একটু বুঝাচ্ছে, নো প্রবলেম। তাহলে এই যে এইভাবে এইভাবে, তাই না, ওইভাবে ঘুরছে, ওইভাবে ঘুরছে। এবার চিন্তা করো এইটা আমার তারটা, এটা ইম্পর্টেন্ট টু বুঝো, এইটা আমার তারটা, এটা আমার তারটা। আমি বললাম এই তারের ভেতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে ওই দিকে, মানে তোমাদের দিকে, ঠিক আছে। এই তারের ভেতর দিয়ে ইলেকট্রন প্রবাহ হচ্ছে তোমাদের দিকে, কথাটা একটু বুঝছো, তোমাদের দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তাহলে আমি বলেছি আমার এই হাতের নিয়ম অনুসারে বিদ্যুৎ প্রবাহ যে দিকে হবে আমার বৃদ্ধাঙ্গুলি ওই দিকে থাকবে। তাহলে এই যে দেখো বৃদ্ধাঙ্গুলি ধরলাম, মানে মূলত আমি তারটাকে ধরবো এইভাবে। এই যে দেখো তারটাকে ধরলাম, বিদ্যুৎ প্রবাহ কিন্তু তোমাদের দিকে হচ্ছে এই তারের ভেতর দিয়ে, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলিটাও কিন্তু ওই দিকেই। তাহলে বৃদ্ধাঙ্গুলি ওই দিকে দিলে বাকি আঙ্গুলগুলো কোন দিকে নির্দেশ করছে? দেখো এই যে এই দিকটা নির্দেশ করছে, এই দিক। এটাকে বলা হয় হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো ঘড়ির কাঁটা কিন্তু আমরা এইভাবে ঘুরে আমরা জানি, কিন্তু এই চুম্বক এই বিদ্যুৎ প্রবাহের জন্য আমার চুম্বক ক্ষেত্রটা কিন্তু উল্টা, তাই না? এটাকে বলা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এটাকে বলা হয় বা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তুমি আবার চিন্তা করো যে আমি যদি বলি এই তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ওই দিকে, অর্থাৎ তোমাদের থেকে বোর্ডের দিকে, ওই দিকে, ওই দিকে। এই যে এই তারটাকে যদি আমি এখান থেকে ধরে এই যে এইভাবে করি তোমাদের জন্য, হ্যাঁ এইভাবে করলাম, তাহলে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ওই দিকে, তাহলে আমার থামটাকে ওই দিকে রাখি। এই যে দেখো থামটাকে ওই দিকে রাখলে বাকি আঙ্গুলগুলা কিন্তু এইটা নির্দেশ করছে, এইটা। তাহলে আমার এই তড়িৎ প্রবাহের জন্য চুম্বক ক্ষেত্রটা কিন্তু এইটা, ঠিক আছে। এই যে আমি মাত্র বললাম এইটা, তাহলে এইটা, এটাকে কিন্তু আবার বলা হয় ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ, ঠিক আছে। তাহলে এই তারের ক্ষেত্রে কিন্তু আমার এই তারের ক্ষেত্রে আমার বিদ্যুৎ প্রবাহটা চুম্বক ক্ষেত্রটা হচ্ছে আমার ঘড়ির কাঁটার দিকে। এই যে দেখো এইভাবে ঘুরছে, এটাকে যদি তোমাদের দিকে ঘুরে এই যে এইভাবে ঘুরছে, এটা কিন্তু আমাদের ক্লকওয়াইজ, ঠিক আছে। এই তারের ক্ষেত্রে কিন্তু এটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, তাহলে এটাই ইম্পর্টেন্ট, আমার তড়িৎ প্রবাহের জন্য চুম্বক ক্ষেত্রটা কিন্তু এইভাবে হয়। মানে নর্থ পোল থেকে সাউথ পোলে যে যায়, হ্যাঁ ওইরকম হবে না ঠিক যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, এরকম না। বিষয়টা হচ্ছে তারের চারিপাশে ঘুরবে, কিন্তু ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। এটা বোঝার জন্য আমাদের ফ্লেমিং নামে একজন সায়েন্টিস্ট ওই ডান হস্তটা নিয়মটা দিয়েছে। আশা করি ডান হস্ত নিয়মটা বুঝতে পেরেছো, যে যেই দিকে তোমার বিদ্যুৎ প্রবাহ থাকবে, ধরো বিদ্যুৎ প্রবাহ ওই দিকে, তোমার থামটাকে ওই দিকে রাখতে হবে। থামটাকে ওই দিকে রাখলে বাকি আঙ্গুলগুলো কিন্তু আমার চুম্বক ক্ষেত্রের বা বলরেখার, চুম্বক বলরেখার দিকটা প্রকাশ করবে, ঠিক আছে। তাহলে ওইদিকে বিদ্যুৎ প্রবাহিত হলে আমার বাকি আঙ্গুল কিন্তু দেখাচ্ছে এইটা, তাহলে বিদ্যুৎ চুম্বক ক্ষেত্র হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে আমি আশা করি এটা বুঝতে পেরেছো, এই দিকটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিকটা, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর ডান হস্ত নিয়মটা, রাইট হ্যান্ড থাম রুলটা, এটাও অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাকে বলে হচ্ছে সলিনয়েড। হ্যাঁ, সলিনয়েড নামটা শুনে আসলে মনে হয় আহামরি কি জানি, ঠিক আছে, আসলে কিছুই না। চিন্তা করো যে আমার ধরো একটা 20 সেন্টিমিটার, ধরো 20 সেন্টিমিটার লম্বা একটা তার আছে, ঠিক আছে। এবার আমি 20 মিটার একটা লম্বা তার আছে আরেকটা, হ্যাঁ 20 সেন্টিমিটার এবং 20 মিটারের পার্থক্য তো বুঝো। 20 মিটার ধরো এত বড়, ঠিক আছে, এত বড় তারকে যদি আমি পেঁচাই, ঠিক আছে, পেঁচায়া 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 এরকম ছোট করে ফেলি, ধরো এই যে এটা আমার তারটা, ঠিক আছে। দেখো এটাও 20 সেন্টিমিটার, এটাও কিন্তু আমার 20 সেন্টিমিটার, ঠিক আছে, এটাও কিন্তু আমার 20 সেন্টিমিটার, ঠিক আছে। কিন্তু এটার ভেতরে যে তারটা, ওই তারটা কিন্তু অনেক বড়, এটাকে পেঁচায় পেঁচায় আমি ছোট করেছি। এই বস্তুটা কি? হ্যাঁ, এই ডিভাইসটাকে বা এই বস্তুটাকে আমরা কি বলি? সলিনয়েড। অর্থাৎ অনেক বড় একটা তারকে যখন কুণ্ডলিত করে একটি জায়গায় আমরা সংকুচিত করি, তখন সেটাকে আমরা সলিনয়েড বলি, ঠিক আছে। নরমাল একটা তারকে শুধু পেঁচিয়ে আমরা হচ্ছে একটা জায়গায় আমরা ঘনীভূত করেছি,
হ্যাঁ, যেমন হচ্ছে আমরা দেখেছি হচ্ছে কি বলে স্প্রিং, স্প্রিংটাও কিন্তু একটা সলিনয়েড। একটা নরমাল তার বড় একটা সোজা তারকে পেঁচায়া 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 তারপর হচ্ছে যেটা বানানো হয় ওটাকেই তো আমরা স্প্রিং বলি, এটাকেই সলিনয়েড বলে। ঠিক আছে, এখন সলিনয়েড বানানোর কারণটা কি আসলে? হ্যাঁ, এটার মানে কেন বানিয়েছে সায়েন্টিস্টরা? চিন্তা করো, আমরা বলেছিলাম এটার ভেতর দিয়ে যখন আমার বিদ্যুৎ যাবে তখন হচ্ছে এটার ভেতরে তড়িৎ প্রবাহিত হবে এবং তড়িৎ প্রবাহের ফলে একটা চুম্বক ক্ষেত্র হবে। আমরা কিন্তু দেখেছিলাম যে এর চারিপাশে এদিক দিয়ে বিদ্যুৎ গেলে হচ্ছে যে দেখো এদিক দিয়ে গেলে আমার হচ্ছে এই মুখী একটা ঠিক আছে, এই মুখী একটা হচ্ছে বলরেখা বা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। সলিনয়েডের ক্ষেত্রে এই চুম্বক ক্ষেত্র বা বলরেখার পরিমাণটা অনেক বাইরে যায়। হ্যাঁ, তারের ক্ষেত্রে দেখো এটাও 20 সেন্টিমিটার, এটাও কিন্তু 20 সেন্টিমিটার। ঠিক আছে, কিন্তু এই তারে আমি যতটুকু চুম্বক ক্ষেত্র পাবো এই তারে তার থেকে অনেক বেশি গুণ চুম্বক ক্ষেত্র পাবো। ঠিক আছে, হয়তো 5 গুণ 7 গুণ 10 গুণ বেশি চুম্বক ক্ষেত্র পাবো। ঠিক আছে, দেখো এই বিষয়টা কিভাবে হয়, এটাকে ধরো আমি একটু বড় ভাবে আঁকলাম। হ্যাঁ, এই যে বড় করে আঁকলাম দুইটা পেঁচা করে। এখন ধরলাম হচ্ছে আসলে এইটা মুছে দিই। ঠিক আছে, এই যে এই তারের ভেতর দিয়ে আমার এই দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এইদিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, এই তারের ভেতর দিয়ে এইদিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা জানি বিদ্যুৎ প্রবাহ যেই দিকে চুম্বক ক্ষেত্র তার আশেপাশে। তাহলে দেখো এই তারের জন্য চুম্বক ক্ষেত্রটা কিন্তু এই যে এইভাবে ঘুরবে, তাই না? এই তারের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রটা কিন্তু এইভাবে ঘুরবে। ঠিক আছে, তাহলে এরকম প্রত্যেকটা তারের জন্য হচ্ছে আমার চুম্বক ক্ষেত্র এইদিকে, এরকম আরো একটা তার যে আসবে এটার জন্য চুম্বক ক্ষেত্র এইদিকে দেখো সবার জন্য চুম্বক ক্ষেত্র মূলত এইভাবে ঘুরছে, এইভাবে। ঠিক আছে, এইভাবে। হ্যাঁ, এই প্রত্যেকটা তারের জন্য চুম্বক ক্ষেত্র, প্রত্যেকটা তারের জন্য চুম্বক ক্ষেত্র এইভাবে, এই তারের জন্য এইভাবে। ঠিক আছে, তখন এই ছবিটা সুন্দর হয়েছে, ছবিটা কিছু করবো না। দেখো আমি যেটা আবার একটু আঁকি বড় করে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা তারের জন্য এই তারের জন্য চুম্বক ক্ষেত্র এইদিকে এইভাবে ঘুরছে, এই তারের জন্য এই তারের চারিপাশে চুম্বক ক্ষেত্র এইদিকে, এই তারের জন্য চুম্বক ক্ষেত্র এইভাবে ঘুরছে। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা তারের জন্য একসাথে আবার আমরা চুম্বক ক্ষেত্র আঁকি। একসাথে কিভাবে আঁকি? চুম্বক ক্ষেত্রটা এই যে এইরকম দেখে আমরা দেখেছিলাম না হচ্ছে ঠিক চুম্বক ক্ষেত্র যেমন আমার সলিনয়েডের চুম্বক ক্ষেত্র তেমন এক প্রান্ত থেকে বের হয় আরেক প্রান্ত থেকে ঢোকে, এবং এই সলিনয়েডের ভেতরে যে ফাঁকা জায়গাটা ওই ফাঁকা জায়গাতে আমার চুম্বক ক্ষেত্র সবচেয়ে বেশি ঘনীভূত অবস্থায় থাকে। হ্যাঁ, ওই জায়গায় আমার চুম্বক ক্ষেত্রের মানটা বা বলরেখার মানটা সবচেয়ে বেশি থাকে। দেখো হচ্ছে মানে দুই প্রান্ত কিন্তু এই মাঝখান থেকে উদ্ভব হচ্ছে, এই মাঝখান থেকে বের হয়ে কিন্তু তারা আশেপাশে ছড়ায় যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ছড়ায়, চারিপাশে ছড়ায়। তাহলে এই সলিনয়েডের মধ্যেখানে হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রের পরিমাণটা, হ্যাঁ, ইন্টেন্সিটিটা সবচেয়ে বেশি। এটা এই জন্যই হচ্ছে আমরা নরমাল তার থেকে সলিনয়েড বানাই চুম্বক ক্ষেত্র বেশি পাওয়ার জন্য। হ্যাঁ, চুম্বক ক্ষেত্র বেশি পাওয়ার জন্য। আমরা একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি যে আমরা যখন একটা এটাকে চুম্বক বলে, চুম্বক দেখেছিলাম, আমরা বলেছিলাম যে চুম্বকের বলরেখা এই দিক থেকে বেরোয় এদিকে ঢুকে, এদিক থেকে বেরোয় এদিকে ঢুকে, এই মুখী এটা আবার এইদিকে ঢুকে, এই মুখী এটা আবার এদিকে ঢুকে, আবার এদিক দিয়েও কিন্তু আছে। দেখো চিত্রতেই কিন্তু আমি এঁকে দিয়েছি। হ্যাঁ, চুম্বকের যে বলরেখা বা চুম্বক ক্ষেত্রটা এটা কিন্তু দুই মেরুতে সবচেয়ে বেশি থাকে। দেখো এই মেরুতে কিন্তু অনেক বেশি আঁকছি আমি, এই মেরুতে কিন্তু অনেক বেশি আঁকছি। হ্যাঁ, অর্থাৎ যেহেতু মেরু থেকে আমার চুম্বক বলরেখাগুলো বের হয়, অর্থাৎ এই কারণে হচ্ছে মেরুতে আমার চুম্বক ক্ষেত্রের মান সবচেয়ে বেশি। দুই মেরুতে, নর্থ পোলও সাউথ পোলও চুম্বক ক্ষেত্রের মান সবচেয়ে বেশি। একইভাবে এই সলিনয়েডের ক্ষেত্রে কিন্তু দুই মেরুতে না, সলিনয়েডের ক্ষেত্রে চুম্বক বলরেখার মান সবচেয়ে বেশি কই? এই মাঝখানে জায়গাটাতে, এই কেন্দ্রে, ভেতরে। ঠিক আছে, তাহলে এই নরমাল তার থেকে আসলে আমরা অল্প চুম্বক ক্ষেত্র পাই। হ্যাঁ, অল্প চুম্বক ক্ষেত্র পাই। তাহলে বেশি চুম্বক ক্ষেত্র পাওয়ার জন্য ওই নরমাল তারটাকে আমরা পেঁচাইয়া এরকম একটা জায়গায় ঘনীভূত করি।
পেঁচাই আমরা স্প্রিং এর মতো বানাই, ওটাকে সলিনয়েড বলে। তাহলে এই যে দেখো একটা কথা আসছে যে চুম্বক ক্ষেত্র বাড়ানোর জন্য কিন্তু আমরা সলিনয়েডটা বানিয়েছি। হ্যাঁ, নরমাল তারকে পেঁচিয়ে আমরা সলিনয়েড বানাচ্ছি কেন? চুম্বক ক্ষেত্রটা যাতে বেশি পাই, নরমাল তারে যতটুকু পেতাম তার থেকে যাতে অনেক বেশি পাই। এখন এই চুম্বক ক্ষেত্র আরো বাড়ানোর উপায় আছে। একটা সলিনয়েডের তো চুম্বক ক্ষেত্র বাড়বে, ঠিক আছে, নরমাল তারে থেকে সলিনয়েডের চুম্বক ক্ষেত্র বেশি, এটা আমরা বুঝলাম। কিন্তু এই পরিমাণটা আরো বাড়ানো যায় কিভাবে? হ্যাঁ, তাহলে আমরা বলছিলাম যে এই সলিনয়েডের যে চুম্বক ক্ষেত্র এটা তো নরমাল তারের থেকে এমনিতেই বেশি, আরো বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? আমরা প্রথম কথা হচ্ছে আমরা বাড়িয়ে আই এর মান বাড়িয়ে, যে বললাম না আমাদের যে সলিনয়েডটা এটা তো এমনি চুম্বকের মতো আচরণ করবে না, এটার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলেই সে চুম্বকের মতো আচরণ করবে। এই তড়িৎ প্রবাহের মান বাড়ালে কিন্তু আমাদের এই চুম্বক ক্ষেত্রের মান বাড়ে। আমাদের যে বলরেখা, এই বলরেখার মানটা কিন্তু অনেক বেড়ে যায় যদি আমি এর ভেতরকার তড়িৎ প্রবাহের মানটা বাড়াই দিই। হ্যাঁ, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তারের যে প্যাচ সংখ্যা এটা বাড়িয়ে, এই যে আমি যে তার পেঁচায় পেঁচায় আমি সলিনয়েড বানালাম, এই প্যাচ সংখ্যাটা বাড়ালেও কিন্তু আমার সলিনয়েড এর চুম্বক ক্ষেত্র বাড়ে। ঠিক আছে, 3 নাম্বার যে বস্তুটা এটা হচ্ছে ইউ আকৃতি। হ্যাঁ, ইউ আকৃতি মানে কি? এই যে সলিনয়েডটা এটাকে যদি আমি সোজা না রেখে এটাকে যদি এরকম ব্যাকা করে ইউ বানাই ফেলি, আমি বুঝাতে চাচ্ছি যে এই যে এরকম হবে, তাহলে এই যে এটা দেখো, এটাকে কিন্তু আমি পেঁচায় আমি ইউ এর মতো আকৃতি বানালাম, এটা করলেও কিন্তু আমার এই সলিনয়েডের চুম্বক ক্ষেত্র বাড়ে। কেন বাড়ে বলতে পারবা? কারণ আমরা বলেছিলাম যে এই যে দেখো দুই প্রান্ত থেকে কিন্তু আমার চুম্বক ক্ষেত্র বের হচ্ছে, চুম্বক ক্ষেত্র বা বলরেখাগুলো কিন্তু দুই প্রান্ত থেকে বের হচ্ছে। তাহলে দেখো এই প্রান্ত থেকে বের হচ্ছে চারিপাশে, এই প্রান্ত থেকে বের হচ্ছে চারিপাশে, তাহলে দুইটা কিন্তু একই জায়গা থেকে বের হচ্ছে। হ্যাঁ, একই সাথে বের হচ্ছে, তাহলে কিন্তু আমার কি বলে চুম্বক ক্ষেত্রের মানটা কিন্তু বেড়ে গেল। যখন হচ্ছে দুই পাশ থেকে বের হয় তখন কিন্তু দুই পাশ থেকে দুই দিকে চলে যায়, ঠিক আছে, এটার মান হচ্ছে বোঝা যায় না। কিন্তু যখন আমি একসাথে করলাম তখন কিন্তু তারা একসাথে বের হচ্ছে, তখন কিন্তু মানটা অনেক বেশি থাকে। ঠিক আছে, তাহলে সলিনয়েডের চুম্বক ক্ষেত্রের মান, হ্যাঁ, এটা বাড়ানোর 3টা নিয়ম। একটা হচ্ছে তড়িৎ প্রবাহের মান বাড়িয়ে, দ্বিতীয়টা হচ্ছে তারের প্যাচ সংখ্যা বাড়িয়ে, তৃতীয়টা হচ্ছে আমার এই সলিনয়েডটাকে যদি আমি ইউ আকৃতি করি তাহলে সেটাও হচ্ছে আমার সলিনয়েডের চুম্বক ক্ষেত্র বাড়াতে কিন্তু অনেক হেল্প করবে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এখন আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে তড়িৎ চুম্বক আবেশ। এই অধ্যায়ের বলা যায় মানে এই অধ্যায়ের প্রাণ এটা। ঠিক আছে, মানে এটাই হচ্ছে মেইন, যার উপর ভিত্তি করে এই অধ্যায়টা। আচ্ছা দেখো, আবেশ বা বশ, আমরা বশ করতে দেখছি না যে জাদুটো না করে হচ্ছে বশ করে ফেলে, কোনো টাচ না করেই হচ্ছে বশ করে ফেলে। তাহলে আবেশ শব্দটাই হচ্ছে এরকম যে নো ফিজিক্যাল টাচ, উইদাউট এনি কাইন্ডস অফ ফিজিক্যাল টাচ, if you can transform particles properties from one to another, then that is called induction. ঠিক আছে, ইন্ডাকশন মানে আবেশ, এটা হচ্ছে তড়িৎচুম্বক আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, অর্থাৎ আমি কি বললাম, আমি যদি কোনো ফিজিক্যাল টাচ না করে একটা বস্তুর বৈশিষ্ট্য আরেকটা বস্তুর ভেতরে হচ্ছে আমি উদ্ভব ঘটাতে পারি, মানে আরেকটা বস্তুতে নিয়ে যেতে পারি, তখন সেটাকে বলা হয় তড়িৎ চুম্বক আবেশ। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ দিলে তারপর বুঝতে পারবো। একটু আগে আমরা পড়ে আসলাম এটাকে কি বলে, শুধুমাত্র যদি এই তারটাকে, এটা কিন্তু সলিনয়েড না, যতক্ষণ না পর্যন্ত তুমি এটার ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ না দিবা এটা কিন্তু ততক্ষণ পর্যন্ত সলিনয়েড হবে না। বিদ্যুৎ প্রবাহ দিলে মাত্র সেটা সলিনয়েড, কারণ বিদ্যুৎ প্রবাহ দিলে সে চুম্বকের মতো আচরণ করে। এখন এই সলিনয়েডের ভেতরে যদি আমি একটা কি ঢুকালাম বলতো, এটা একটা লোহার দণ্ড। ঠিক আছে, লোহার দণ্ড আমি এই সলিনয়েডের ভেতরে ঢুকালাম। ঠিক আছে, তাহলে কি হবে, আমরা বলেছি যে সলিনয়েডের চারিপাশে কিন্তু একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ওই চুম্বক ক্ষেত্রের জন্য আমার এই লোহার দণ্ডটা বা লোহার টুকরাটা কি হয়ে যাবে জানো, সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়ে যাবে।
সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়ে যাবে। দেখো আমি কিন্তু বলছি আমি কোনো টাচ করাবো না, এর ভেতরে যে ফাঁকা জায়গাটা ওইটার ভেতরে আমি জাস্ট লোহাটাকে রাখলাম, হ্যাঁ, এতেই কি হবে, এই লোহা আমার চুম্বক হয়ে যাবে। তাহলে দেখো আমি কোনো টাচ করাই নেই, কিন্তু আমার এই যে সলিনয়েডের যে চুম্বক বৈশিষ্ট্য, সলিনয়েডের যে চুম্বক বৈশিষ্ট্য, এটা কিন্তু সলিনয়েড থেকে আমার এই লোহার দণ্ডে চলে গেল। তাহলে এটাকেই কিন্তু চুম্বক আবেশ বলে, ঠিক আছে। তাহলে চুম্বক আবেশ সম্পর্কে প্রথম কথা বলেন হচ্ছে জোসেফ হেনরি, তিনিও হচ্ছে এই ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। তোমরা হচ্ছে সায়েন্টিস্টদের নামগুলো একটু জানবে, কারণ ওনারা হচ্ছে ওনাদের জীবন দিয়ে দিয়েছে আসলে এগুলো করতে করতে। তাহলে এগুলা যখন আমরা শিখি তখন কারা হচ্ছে এই ক্ষেত্রে অবদান রেখেছে তাদের নামগুলো জানলে ভালো। তাহলে তিনজন বিজ্ঞানী, এটা হচ্ছে জোসেফ হেনরি, মাইকেল ফ্যারাডে এন্ড H.F. লেঞ্জ। এই তিনজন তিনটা দেশে থেকে আলাদা আলাদা ভাবে এই বিষয়ের উপর তারা গবেষণা চালায় এবং তিনজনই হচ্ছে সফল হয়। প্রথম যিনি হচ্ছে এই বিষয়টা হচ্ছে জনগণের সামনে তুলে ধরে উনি হচ্ছেন জোসেফ হেনরি, ঠিক আছে। তাহলে তিনজনের নামটাই জানতে হবে। তাহলে এটাকে বলা হয় চুম্বক আবেশ, আশা করি বুঝতে পেরেছো। এবার আরো প্র্যাকটিক্যাল বই দেখি, হ্যাঁ। ধরো হচ্ছে এটা ধরো মুছে দিয়ে ধরো এই নামটাও মুছে দিয়ে, আমরা তো জানি এটা হচ্ছে তড়িৎচুম্বক আবেশ। বলো তো এটা কি সলিনয়েড? শুধুমাত্র প্যাচ থাকলেই সলিনয়েড হয় না, প্যাচ থাকতে হবে এবং এটার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে হবে, তাহলে না সে হচ্ছে চুম্বকের মতো আচরণ করবে। আমি কিন্তু কোনো ব্যাটারি যুক্ত করিনি, আমি এটা কি যুক্ত করেছি, এটাকে বলা হয় গ্যালভানোমিটার, ঠিক আছে। আচ্ছা, গ্যালভানোমিটার সম্পর্কে জানতে হলে তোমাদের আগে আরো দুইটা বিষয় জানতে হবে। একটাকে বলা হয় অ্যামিটার, হ্যাঁ। অ্যামিটার হচ্ছে যে যান্ত্রিক ডিভাইস দিয়ে বা যে ইলেকট্রিক ডিভাইস দিয়ে কোনো একটা বর্তনীর তড়িৎ প্রবাহ মাপা হয় তাকে আমি অ্যামিটার বলবো। তাহলে অ্যামিটার দিয়ে কিন্তু আমরা মাপতে পারি যে ওই বর্তনীতে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যামিটার। আরেকটা আছে ভি বা ভোল্ট মিটার, হ্যাঁ। তাহলে কোন একটা বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য যে যন্ত্র আমরা ব্যবহার করি সেটাকে ভোল্ট মিটার বলে। বা একটা বর্তনীতে আমার বিদ্যুৎ সরবরাহ হয় কিভাবে, আমার একটা ব্যাটারি দিয়েই তো, তাই না। ওই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য বা তড়িৎ চালক শক্তি মাপার জন্য যে ডিভাইসটা ইউজ করি সেটাকে বলা হয় বিভব ভোল্ট মিটার, ঠিক আছে। তাহলে গ্যালভানোমিটারটা হচ্ছে যে সাময়িকভাবে যদি কোনো একটা বর্তনীতে স্বল্প সময়ের জন্য কোন একটা বর্তনীতে যদি বিদ্যুতের আবির্ভাব হয় তাহলে সেইটা লক্ষ্য করার জন্য আমরা যে যন্ত্রটা ব্যবহার করি সেটাকে বলা হয় গ্যালভানোমিটার। বুঝা গেছে? দেখো আমি যদি বললাম যে সাময়িকভাবে খুব অল্প সময়ের জন্য এটার ভেতরে হচ্ছে গিয়ে খুব মানে সারপ্রাইজিংলি এটার ভেতরে ধরো বিদ্যুৎ আবিষ্কার হলো খুব অল্প সময়ের জন্য, ওইটা মাপার জন্য কিন্তু আমি এই দুইটার একটা কেউ ব্যবহার করবো না, আমরা করবো গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার যেভাবে আমাদেরকে বলবে যে এটার ভেতরে বিদ্যুৎ আসছিল কিছুক্ষণের জন্য, এটা হচ্ছে বিক্ষেপ। সে হচ্ছে তার কাঁটাটাকে একটু নাড়া দিবে, ঠিক আছে, কাঁটাটাকে নাড়া দিয়ে আমাদের বলবে যে আরে এটার ভেতরে কিন্তু কিছুক্ষণের জন্য বিদ্যুৎ আসছিল, ঠিক আছে। তাহলে এটা গ্যালভানোমিটার। দেখো এইভাবে যদি আমি যুক্ত করি, এই গ্যালভানোমিটারের বিক্ষেপ দেওয়াটা কিন্তু কোনোদিনও পসিবল না, কারণ হাওয়া থেকে তো আমার বিদ্যুৎ আসবে না, এটার ভেতরে বিদ্যুৎ কই থেকে আসবে, হ্যাঁ, পসিবলই না। বাট যখন আমি একটা দণ্ডচুম্বককে নর্থ সাউথ দণ্ডচুম্বককে যখন আমি এটা হচ্ছে বদ্ধ বর্তনী বলে, ঠিক আছে, বদ্ধ বর্তনী, কারণ এটার ভেতরে কোনো তড়িৎ উৎস নেই। তাহলে এই বদ্ধ বর্তনীর আশেপাশে যখন আমি একটা দণ্ডচুম্বককে এভাবে আনা নেওয়া করব, তখন দেখা যাবে এই গ্যালভানোমিটারটা বিক্ষেপ দিচ্ছে, নাড়াচাড়া করছে। তাহলে গ্যালভানোমিটার নাড়াচাড়ার অর্থ কি? গ্যালভানোমিটারের নাড়াচাড়ার অর্থ কিন্তু হলো যে এই বদ্ধ বর্তনীতে কিন্তু আমার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কিছুক্ষণের জন্য, স্বল্প সময়ের জন্য। মানে ইন্টারেস্টিং না? দেখো বিদ্যুতের জন্য আমি কোনো উৎস দেইনি, কিন্তু বিদ্যুৎ প্রবাহ কিন্তু হচ্ছে। হ্যাঁ, কেন হচ্ছে? এই যে এই চুম্বক ক্ষেত্রের জন্য। দেখো এর আগে যখন আমরা একটা সলিনয়েডের ভেতরে একটা লোহার দণ্ডকে ঢুকিয়েছিলাম, বিদ্যুৎ প্রবাহ থেকে আমার চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছিল, তাই না? বিদ্যুৎ প্রবাহের জন্য এর আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছিল। এখন কিন্তু উল্টাটা হচ্ছে, চুম্বক দিয়ে আমি বিদ্যুৎ বানাচ্ছি, হ্যাঁ, চুম্বক প্রবাহের জন্য, চুম্বক ক্ষেত্রের জন্য আমি কিন্তু বিদ্যুৎ প্রবাহ পাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো এটা হচ্ছে আমার এভাবে কি বের হবে, বলরেখা বের হবে না,
এই বলরেখার জন্য আমার এই বদ্ধ বর্তনীতে সাময়িকভাবে আমি বিদ্যুৎ প্রবাহ পাবো। গ্যালভানোমিটার আমাকে বলে দিবে যে তোমার এই বর্তনীতে কিন্তু এখন বিদ্যুৎ প্রবাহ হচ্ছে অল্প সময়ের জন্য, ঠিক আছে। কিন্তু শর্ত আছে একটা, শর্ত হচ্ছে এই চুম্বকটাকে তুমি এখানে শুধু রেখে দিলেই হবে না, এই চুম্বকটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের জন্য দেখো সংজ্ঞাটাই হচ্ছে এরকম। দেখো এটাকে যখন আমি নাড়াচাড়া করবো তখন হচ্ছে আমার এই চুম্বক ক্ষেত্র বা বলরেখার মানের কিন্তু পরিবর্তন হবে। এটাকে যখন আমি দূরে নিব তাহলে এখানে কিন্তু বলরেখা কম, যখন কাছে নিব বলরেখা অনেক বেশি, তাহলে বলরেখার মানের পরিবর্তন কিন্তু হবে। তাহলে সংজ্ঞাটা হচ্ছে এরকম, পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের জন্য কোন একটা বদ্ধ বর্তনীতে সাময়িকভাবে বিদ্যুৎ প্রবাহ যদি বিদ্যুৎ প্রবাহের উদ্ভব হওয়ার ঘটনাকেই আমরা তড়িৎ চুম্বক আবেশ বলবো। আমি আরো একবার বলি, তোমরা লিখে ফেলো যে কি বলে, পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের জন্য, পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের জন্য কোন একটি বদ্ধ বর্তনীতে সাময়িকভাবে বিদ্যুতের উদ্ভব ঘটালে সেটাকে আমরা তড়িৎ চুম্বক আবেশ ক্রিয়া বলবো। তড়িৎ চুম্বক নট তড়িৎ চুম্বক ক্রিয়া, তড়িৎ চুম্বক আবেশ, ঠিক আছে, তড়িৎ চুম্বক আবেশ বলবো। দেখো আমি কিন্তু ফিজিক্যাল টাচ করাইনি, এই চুম্বক কিন্তু মোটামুটি বেশ দূরে আছে, হ্যাঁ, কিন্তু এই চুম্বকের ধর্মটা, হ্যাঁ, এই চুম্বকের ধর্মটা কিন্তু আমার এই কি বলে বর্তনী কিন্তু আসছে, ঠিক আছে। তাহলে আমি কিন্তু বিনা টাচে কিন্তু আমি এটার বৈশিষ্ট্যটা কিন্তু এখানে আমি আনতে পারলাম, তাহলে এটাকে আমি চুম্বক তড়িৎ চুম্বক আবেশ বলবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস বলা যায় যে এটা যদি আমি চুম্বক না দিয়ে, ধরো যে এবার আমি আরো একটা বর্তনী আনলাম, ঠিক আছে, যেটার ভেতরে আমার কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু আমরা কিন্তু জানি সলিনয়েডের চারিপাশে বিদ্যুৎ প্রবাহের জন্য কি হবে, চুম্বক ক্ষেত্র কিন্তু হবে। তাহলে এর চারিপাশে কিন্তু এইভাবে চুম্বক ক্ষেত্র বের হবে, এটা আমরা দেখে আসছি একটু আগে, হ্যাঁ। তাহলে কিন্তু এই বর্তনীটাকেও যদি আমি আশেপাশে নিয়ে আসি, সামনে পিছিয়ে করি, তখনও কিন্তু আমার এই বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ দেখা দিবে, তখনও কিন্তু আমার কাঁটাটা বিক্ষেপ দিবে, হ্যাঁ। দেখো আসলে সহজ কথাটা, আগের বার আমি চুম্বক নিয়েছিলাম, এবার আমি ডিরেক্টলি চুম্বক নিয়ে নিই, বাট চুম্বকের মতো আচরণ করে এমন একটা সলিনয়েডই তো নিয়েছি, হ্যাঁ, তাই না? তাহলে তো কাজ তো আগের মতোই হবে। তাহলে এবারও কিন্তু আমি এটাকে যখন আশেপাশে নিব, বা দেখো আমি বলেছিলাম কি যে আমার চুম্বক ক্ষেত্রের মানটা পরিবর্তন হতে হবে। তাহলে এটাকে আমাকে এই বর্তনীকে ধরে আমাকে না এনে আমি যদি বিদ্যুৎ প্রবাহের মানটা কমাই বাড়াই, বিদ্যুৎ প্রবাহের মান কমালে বাড়ালেও কিন্তু আমার চুম্বক ক্ষেত্রের মান বাড়ে কমে। আমরা বলে এসেছি যে সলিনয়েডের চুম্বক ক্ষেত্রের মান বাড়াইতে হলে আমাকে বিদ্যুৎ প্রবাহ বাড়াইতে হবে, তাহলে কমাইতে হলে বিদ্যুৎ প্রবাহ কমাইতে হবে। তাহলে ওই চুম্বকের মতো আমাকে আনা নেওয়া না করে আমি এটাকে এখানে রেখেই আমি যদি বিদ্যুৎ প্রবাহের মানটা কমাই বাড়াই, তাহলেও কিন্তু চুম্বক ক্ষেত্রের মানের পরিবর্তন হবে, এবং এই পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের জন্যই কিন্তু আমার এই বদ্ধ বর্তনীতে কিছুক্ষণের জন্য বিদ্যুতের আবির্ভাব ঘটবে, এবং এই ঘটনাকে আমি তড়িৎ চুম্বক আবেশ বলবো, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং, তোমরা না বুঝলে তোমরা আরো একবার বুঝে নাও, তাহলে ভালো হবে, ঠিক আছে। তাহলে এটাকে কি বলে, তড়িৎ চুম্বক আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তোমরা ইংরেজি নামগুলো একটু একটু করে এখন থেকেই এগুলার সাথে পরিচয় হওয়া শুরু করবে, যাতে পরের ক্লাসে, বড় ক্লাসে গিয়ে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে। তাহলে আশা করি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার। এটা যদি না ক্লিয়ার হয় আরো একবার দেখে নাও, কিন্তু এটা তোমাদের মানে একদম ধারণাটা একদম 100% ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা স্টুডেন্টস, তাহলে আজকে এই পর্যন্তই, কারণ আমাদের যে টপিকগুলো পড়েছি এটা ইম্পর্টেন্ট টপিক। এগুলো বেশি বেশি ঢুকালে, মাথায় খালি ঢুকাইলেই হয় না, আসলে মানে বুঝে বুঝে তোমাদের আগাইতে হয়, কারণ এই অধ্যায়গুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই অধ্যায়গুলোই তোমরা পরের ক্লাসে পাবা। যারা সায়েন্স নিয়ে চলাফেরা করবা, মানে তোমাদের জীবনে সায়েন্স নিয়ে কিছু করতে চাও, তাদের মানে এগুলাই করতে হবে সারা জীবন। তাহলে এগুলার কনসেপ্ট 100% ক্লিয়ার রাখতে হবে। তাহলে এই অধ্যায়টা আমরা এখানে স্টপ করছি। আমরা এরপরে আমরা পড়বো ট্রান্সফরমার বা ডিসি মোটর বা জেনারেটর, এগুলো পড়বো। এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলোর জন্য আমাকে আলাদা টাইম দিতে হবে, হ্যাঁ, পুরো একটা ক্লাস ওগুলোর পিছনে দিতে হবে, তা না হলে তোমাদের ক্লিয়ার হবে না কনসেপ্টটা, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে যা পড়েছি, এবং নেক্সট ক্লাস আসার আগ পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করছি তোমরা বাড়িতে এগুলা পড়ে যাবে, ঠিক আছে।